খবর শুনছেন দিনাজপুর সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পরিকল্পনা করে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল। স্বাধীনতা দিবসের আগে কেন এই মন্তব্য মুখ্যমন্ত্রীর? বাংলাদেশ হয়ে যাওয়া থেকে আমরা বেঁচে গেছি। সকালে নির্মল, রাতে সঞ্জীব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরে ব্যাক টু ব্যাক অ্যাকশন। সাগরে ফুসছে নিম্নচাপ, আজ আকাশ ভাঙা দুর্যোগের চরম সতর্কতা। প্রবল বৃষ্টিতে ধুয়ে যাবে কোন কোন জেলা? অর্থের লোভ দেখিয়ে রাজি করানো, বয়স বাড়িয়ে হাসপাতালে নিয়ে গিয়ে রক্তদান। তদন্তে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। আরো একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে। প্রিয় বাবরাকে হারিয়ে আবেগ ঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার। হাসিনা বিতর্কের মাঝেই ভারত সফর, মোদির সঙ্গে কি বৈঠকে কাটবে জট? স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন আর প্রজাতন্ত্র দিবসে পতাকা উন্মোচন, কেন এই পার্থক্য? ক্ষমা চেয়েও নিস্তার নেই, নেতাজি মন্তব্যে আইনি জটিলতায় অনন্ত মহারাজ। আকাশ থেকে পুষ্পবৃষ্টি, ডাবল ইঞ্জিন সরকারের মেগা ট্যাবলো। স্বাধীনতা দিবসের রেড রোডে ঐতিহাসিক আয়োজন। নেতাজি আবেগে আঘাত লাগলে ভাববে দল, অনন্ত মহারাজ কাণ্ডে মুখ খুলে কি বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য? 5 বছর পর দেখে নেব, প্রিজন ভ্যানে তোলার সময় পুলিশকেই হুমকি তৃণমূল নেতার। স্বাধীনতা দিবসে নো মোবাইল নো সেলফি, শহর জুড়ে পুলিশের নজরদারি। প্রশ্ন ফাঁসের জেরে মন্ত্রিত্ব যাওয়ার পর ফের নতুন তোলপাড়, কোন প্রভাবশালী ব্যক্তিত্বকে হঠাতে ময়দানে নামলো সিজিপি? এবার কন্যা রত্ন, লক্ষ লক্ষ ছাত্রের অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে 1000 থেকে 25,000 টাকা। কন্যাদের সুরক্ষা, শিক্ষা ক্ষমতায়নে। আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে বিরাট ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। 16 আগস্ট থেকে 3.4 কোটি মানুষ পাবেন সুবিধা। পশ্চিমবঙ্গবাসীদের জন্য সুখবর। 4টে ছুটি হলে কাজ করে বাড়ি কখন যাবে? শিক্ষকদের নিয়ে বড় প্রশ্ন হাইকোর্টের, কোন মামলায়? 500 কেজি হেরোইন পাচার ও নার্কো টেরর মামলায় অমৃতসরের 2 সম্পত্তি বাজেয়াপ্ত এনআইএ। বিধবা ভাতা পেলেও মিলবে অন্নপূর্ণার 3000। আর কোন কোন নিয়ম শিথিল জানালো রাজ্য। সবাই তখন ব্যস্ত স্নানে, হঠাৎ একই ভেসে এলো দীঘার সমুদ্রে। অদ্ভুত দেখতে, চোখ পড়তেই আতঙ্কে পর্যটকরা। কি মিলল জানেন? ধর্ম, জাত, এমনকি কোভিড টিকাকরণ। জনগণনার এনুমারেশন উত্তর দিতে হবে 40 প্রশ্নের নতুন বিজ্ঞপ্তি কেন্দ্রের। বাংলার মহিলাদের জন্য বিরাট স্বস্তি, অন্নপূর্ণা ভান্ডারের নিয়মের পরিবর্তন। কাদের অ্যাকাউন্টে ঢুকবে? পাকা বাড়ি বা জমি থাকলেও কি মিলবে 3000 টাকা? তৃণমূলের 17টি পার্টি অফিস আর 250 কর্মী আসলে কোথায়? হিসাব চেয়ে চরম বিপাকে ঘাসফুল শিবির। ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন, আইনের পথে চলবে। অনন্ত মহারাজের ক্ষমা নিয়ে সাফ কথা মুখ্যমন্ত্রীর। 7ম বেতন কমিশন আদৌ চালু হবে তো? সরকারি নথি কি বলছে জানেন? আমিও ছাত্র আন্দোলন করেছি, বার কাউন্সিলের হস্তক্ষেপে চরম ক্ষুব্ধ প্রধান বিচারপতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। দেশের 80তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে বিভাজন বিভাষিকা স্মরণ দিবস পালন রাজ্যে। সেই অনুষ্ঠান থেকেই স্বাধীনতা দিবসকে স্মরণ করেও একাধিক বক্তব্য পেশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, অতীত ভুলে গেলে ভবিষ্যৎ ভালো হয় না। ঠিক যেমন এখন পিসি ভাইপোর ছত্রভঙ্গ অবস্থা। পুরসভায় বিপুল ভোটে জিতবে বিজেপি, ইতিহাস ভোলানোর চেষ্টা চলছিল। এরপরেই মুখ্যমন্ত্রী মুখে গ্রেট ক্যালকাটা কিলিং এর প্রসঙ্গ উত্থাপন হয়। তিনি বলেন, আমরা কেউ দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ভুলতে পারি না। দেশ ভাগ আমাদের জন্য সুখকর নয়। পরিকল্পনা করে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল। কিছুদিন আগে সুরাবর্দির নামে একটা রাস্তা ছিল, পুরসভা তা গোপাল মুখোপাধ্যায়ের নামে করেছে। বিভাজন বিভীষিকা স্মরণ দিবসে বললেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায় রাস্তা, উন্নয়ন, শিল্প সব তো হবে, চাহিদা বাড়বে, দিতেও হবে। তবে বাংলাদেশ হয়ে যাওয়া থেকে আমরা বেঁচে গেছি, এগুলো তুলে ধরা এই সরকারের কাজের একটি অঙ্গ। 34 বছরে বাম আমল, যাদের বাড়িতে নেতাজির ছবি থাকে না, বামেদের সবাই। আর 15 বছর ছিলেন, এরা সবাই সুরাবর্দির নাতি নাতনি গোষ্ঠী। এর মধ্যে রাষ্ট্রবাদের চেতনা ছিল না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ভুলিয়ে রাখা হয়েছিল।
খেলা হবে বলতে গিয়ে নিজেরাই মাঠের বাইরে, একবার নয় দুবার আমার কাছে হেরেছিলেন। কৌশলে 16 আগস্ট খেলা হবে দিবস ঘোষণা করেছিলেন। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণে মুখ্যমন্ত্রী। প্রসঙ্গ, গ্রেট ক্যালকাটা কিলিং 1946 সালে ব্রিটিশরা ভারত ছাড়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু স্বাধীন ভারতের রাজনৈতিক কাঠামো কেমন হবে সেটি নিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং অল ইন্ডিয়া মুসলিম লজ এর মধ্যে তীব্র সংঘাত তৈরি হয়েছিল। 1946 সালে ক্যাবিনেট মিশন প্ল্যানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা ব্যর্থ হতে থাকে। এরপর মুসলিম লীগ ডিরেক্ট অ্যাকশনের পথে যাওয়ার ঘোষণা করে। সেদিন হরতাল ও সভা ও মিছিলের কর্মসূচি হয়। বাংলায় তখন মুসলিমদের লীগের ক্ষমতায় সরকার ক্ষমতায় এবং মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। প্রথমে রাজনৈতিক কর্মসূচি হিসেবে শুরু হলেও কলকাতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মিছিল পাল্টা মিছিল, সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগ শুরু হয়। সংঘর্ষ দ্রুত হিন্দু ও মুসলিম জনতার মধ্যে ব্যাপক সাম্প্রদায়িক হিংসায় পরিণত হয়। ব্রিটিশ পার্লামেন্টে 18 নভেম্বর 1946-এ দেওয়া সরকারি তথ্য অনুযায়ী 16 থেকে 19 আগস্ট কলকাতায় প্রায় 4000 জন নিহত এবং 10,000 জন আহত হয়েছিলেন। নেহরু আর্কাইভে সংরক্ষিত 1946-এর নথিতে পরে প্রায় 5,000 নিহত এবং 15,000 আহত হওয়ার হিসাব উল্লেখ করা হয়েছে। সেই সময় রাজনৈতিক ও ওয়াকিবহাল মহলের মত ছিল যে 1947-এর দেশভাগের আগে যে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হয়েছিল তার অন্যতম গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে 1946-এর কলকাতার দাঙ্গাকে দেখা হয়। সংবাদ প্রবাহ। কলকাতা, শুক্রবার 14 আগস্ট সকালে নির্মল, রাতে সঞ্জীব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরই ব্যাক টু ব্যাক অ্যাকশন পুলিশের। তিলোত্তমার মৃতদেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার সকালেই নির্মল ঘোষকে গ্রেপ্তার করেছিল পুলিশ। স্ক্যানারে ছিলেন প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব। অবশেষে তাকেও গ্রেপ্তার করলো খড়দহ থানার পুলিশ। তবে নির্মল ও সঞ্জীব ছাড়া আরো এক অভিযুক্ত সোমনাথ দের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছিলেন তিলোত্তমার বাবা। এখনো তার খোঁজ মেলেনি বলে জানা গিয়েছে। বঙ্গোপসাগরের নিম্নচাপ রূপ নিয়েছে গভীর নিম্নচাপের। ঝাড়খণ্ডের দিকে এগোনোর পথে তার জেরেই শুক্রবার কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে দফায় দফায় ধেয়ে আসছে মুষলধারে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী একাধিক জেলায় জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বাদ যাচ্ছে না উত্তরবঙ্গ। এক নজরে দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার এক্সক্লুসিভ আপডেট। কলকাতার ওয়েদার আপডেট। আজ বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি আরো শক্তি বাড়িয়ে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে। এর সরাসরি প্রভাবে তিলোত্তমা শহর কলকাতাতেও দিনভর প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, বেলা বাড়ার সঙ্গেই কলকাতায় বৃষ্টির মাত্রা বাড়তে পারে। তাই জরুরি প্রয়োজনে বাইরে বেরোনোর আগে ছাতা কিংবা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের যেসব জেলায় তুমুল বৃষ্টির রেড অরেঞ্জ অ্যালার্ট, গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমের জেলা পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এ আজ দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবারের পর আগামীকাল অর্থাৎ শনিবারও উপকূলের জেলাগুলিতে বৃষ্টির এই তাণ্ডব অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়াও পারদ চলেছে। আজ পাহাড়ি জেলা দার্জিলিং এ তুমুল বৃষ্টির বিশেষ পূর্বাভাস দেওয়া হয়েছে। তেমনি উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলি যেমন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও বৃষ্টির আবেশ বজায় থাকবে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও দিনভর দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে। প্রিয়কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান তাকে এই কাজে নামানো হয়েছিল অন্যদের মাধ্যমে। নাবালকদের পরিচয়পত্রে বয়স বাড়িয়ে দিয়ে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হতো। ধৃতকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। নাবালক ছাত্রদের আর্থিক প্রলোভন দেখিয়ে রক্তদান করানোর ঘটনায় গ্রেপ্তার আরো একজন। গোটা ঘটনার মূল চক্রী হিসেবে উঠে আসা নাম কিংসুক মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানার পুলিশ। দুর্গাপুরের বিধাননগরের একটি হাসপাতালে কয়েকজন নাবালক ছাত্রকে নিয়ে গিয়ে রক্তদান করানো হয়। এর বিনিময়ে তাদের টাকা দেওয়া হয়েছিল বলে জানায় তারা। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত যত এগিয়েছে ততই এই ঘটনাকে ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বলে দাবি তদন্তকারীদের একাংশের। পুলিশের তদন্তে প্রথমে উঠে আসে ওই স্কুলের
প্রাক্তন ছাত্র দেবপ্রিয় চক্রবর্তীর নাম। অভিযোগ, দেবপ্রিয়ই আর্থিক প্রলোভন দেখিয়ে নাবালক ছাত্রদের হাসপাতালে নিয়ে যেতেন। দেবপ্রিয়কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, তাকে এই কাজে নামানো হয়েছিল অন্যদের মাধ্যমে। নাবালকদের পরিচয়পত্রে বয়স বাড়িয়ে দিয়ে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হতো। এছাড়াও এই ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অমিত প্রসাদ যাদবের। এছাড়া এই ঘটনায় মালদহের বাসিন্দা মোহাম্মদ হাবিবুল্লাহ যোগসূত্রের কথাও উঠে এসছে পুলিশি তদন্তে। হাবিবুল্লাহ বিধাননগরের একটি হোটেলে কাজ করতেন। পুলিশ সূত্রে দাবি, নাবালকদের রক্তদানের এই ঘটনার ব্যবস্থার পেছনে কিংসুকের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নাবালকদের পরিচয়পত্র সম্পাদনা করে বয়স বাড়িয়ে দেওয়ার কাজটা করতেন এই কিংসুক। কিভাবে নাবালকদের টাকার প্রলোভন দেখিয়ে রক্তদানের জন্য রাজি করানো হয়েছিল, কারা তাদের হাসপাতালে নিয়ে যেতেন এবং এই কাজের নেপথ্যে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শুধুই কি রক্তদান, নাকি আরো অন্য কোনো উদ্দেশ্য ছিল ধৃতদের, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানায় পুলিশ। দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, পুলিশের তদন্ত এগোচ্ছে, রং না দেখে পুলিশ তদন্ত করছে। এই গুরুতর অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের শাস্তি হবে। প্রিয় পোষ্যকে হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার। যে ছবিটা দিয়ে অভিনেতা পোস্ট করেছেন সেখানে হেলান দিয়ে সোফায় শুয়ে অঙ্কুশ, সারা মুখে শান্তির আভা, আর তার বুকের ওপর আদর খেতে খেতে ক্যামেরার দিকে তাকিয়ে প্রিয় শারমেয় বাবলা। কথা না বলতে পারলেও তার মায়াবী চোখ যেন অনেক কিছুই বলে যায়। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে সেই পোস্টে সমবেদনা প্রকাশ করেছেন ভক্তরা। এদিন ফেসবুক পোস্ট করে অঙ্কুশ লিখেছেন, আজ আমি আমার পৃথিবী হারালাম, ওই আমার জীবন, বলতে গেলে আমার সবটুকুই। আর আইপি বাবলা, ওকে ছাড়া বাকি জীবনটা কাটানো যে কত বড় কঠিন চ্যালেঞ্জ সে কথা স্বীকার করেছেন তিনি। এখানেই শেষ নয়, অঙ্কুশ তার প্রিয় বাবলার উদ্দেশ্যে বলেছেন, আরো একবার জন্ম নাও প্লিজ, এসো আমার জীবনে, লাভ ইউ অলওয়েজ আমার সোনা। সোশ্যাল পোস্টে অনেকেই সমবেদনা জানিয়েছেন। অনেকেরই মন্তব্য, বড়ই মায়ার জিনিস, যার হারায় সেই বোঝে হারানোর ব্যথা। পোষ্যপ্রেমীরা সকলেই শোক প্রকাশ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আগামী 12 থেকে 13 সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স সামিট আউটরিচে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যাওয়া নিয়ে জল্পনা তুঙ্গে। তবে ঢাকা এখনো এই হাই প্রোফাইল সফরের বিষয়টি চূড়ান্ত করেনি। দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি ও প্রধানমন্ত্রীর ব্যস্ত সূচির ওপরই এই সফরের সিদ্ধান্ত নির্ভর করছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম জানান, আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশ ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখলেও সফর বাস্তবায়নে আলোচনার অগ্রগতি গুরুত্বপূর্ণ। বর্তমানে পরিস্থিতি অনুকূলে থাকলে জাপান ও ভারত সফরের পরিকল্পনা হতে পারে। 2024 সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ঢাকা দিল্লির সম্পর্কে শীতলতা বিরাজ করছে। সম্প্রতি দিল্লিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্যে দেওয়া বক্তব্য নিয়ে ঢাকা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বিএনপির মতে এক পলাতক ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে বিবৃতি দেওয়ার সুযোগ দেওয়া কূটনৈতিক নীতিবিরুদ্ধ। তবে বরফ গলানোর চেষ্টা থেমে নেই। গত 17 ফেব্রুয়ারি তারেক রহমানের শপথ গ্রহণে ভারতের প্রতিনিধি দলের উপস্থিতি এবং এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লি সফর সম্পর্কের ইতিবাচক ইঙ্গিত দেয়। শীর্ষ নেতৃত্ব সরাসরি আলোচনায় বসলে দু দেশের মধ্যকার অমীমাংসিত বিষয়গুলোর জট কাটতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। 15 আগস্ট এবং 26 জানুয়ারি দুই দিনেই দেশের আকাশে উড়তে দেখা যায় গর্বের তিরঙ্গা। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানানো হয় দুই দিনে, কিন্তু একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। 15 আগস্টের অনুষ্ঠানে বলা হয় ফ্ল্যাগ হোস্টিং, আর 26 জানুয়ারির অনুষ্ঠানে বলা হয় ফ্ল্যাগ আনফার্লিং। কেন একই জাতীয় পতাকার ক্ষেত্রে এই দুই ধরনের শব্দ ব্যবহার করা হয়? এর পেছনে রয়েছে ভারতের ইতিহাস ও রাষ্ট্রীয় অনুষ্ঠানের আলাদা তাৎপর্য। এর পেছনে রয়েছে ভারতের স্বাধীনতা ও সাংবিধানিক যাত্রার একটি প্রতীকী ইতিহাস। 15 আগস্টে কেন ফ্ল্যাগ হোস্টিং? 15 আগস্ট 1947 এই দিন ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জন করে। সেই কারণেই স্বাধীনতা দিবসের মূল প্রতীক হলো একটি নতুন স্বাধীন দেশের উত্থান। প্রচলিত সেরিমোনিয়াল পদ্ধতিতে 15 আগস্ট জাতীয় পতাকাকে দণ্ডের নিচের দিকে বাঁধা অবস্থায় দেখা হয়। প্রধানমন্ত্রী দড়ি টেনে পতাকাটিকে উপরে তোলেন।
এবং সেটি শীর্ষে গিয়ে মেলে ধরে। এই প্রক্রিয়াকে বলা হয় হোস্টিং, অর্থাৎ নিচ থেকে পতাকাকে ওপরে তোলা। এর মধ্যে একটি প্রতীকী অর্থও রয়েছে। পরাধীনতার অবস্থান থেকে স্বাধীনতার দিকে ভারতের উত্থান। 26শে জানুয়ারি কেন আনফার্লিং বলা হয়? এখানেই রয়েছে মূল পার্থক্য। 26শে জানুয়ারি 1950 ভারতের সংবিধান কার্যকর হয় এবং ভারত একটি প্রজাতন্ত্রে পরিণত হয়। অর্থাৎ এই দিনটির সঙ্গে স্বাধীনতা অর্জনের পাশাপাশি যুক্ত হয় ভারতের সাংবিধানিক রাষ্ট্র ব্যবস্থার সূচনা। রাষ্ট্রপতি এই অনুষ্ঠানে জাতীয় পতাকা উন্মোচন করেন। প্রচলিত সেরিমোনিয়াল ব্যাখ্যায় 26 জানুয়ারি পতাকা আগে থেকেই দণ্ডের শীর্ষে বাঁধা থাকে। রাষ্ট্রপতি সেটিকে দড়ির সাহায্যে মেলে ধরেন বা আনফার্ল করেন, অর্থাৎ নিচ থেকে ওপরে তোলা হয় না। এর প্রতীকী ব্যাখ্যা হলো 26শে জানুয়ারি এসে ভারত আর পরাধীন নয়, স্বাধীনতা ইতিমধ্যেই অর্জিত। এবার সেই স্বাধীন রাষ্ট্র নিজের সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করছে। 15ই আগস্ট প্রধানমন্ত্রী অর্থাৎ কেন্দ্রীয় সরকারের প্রধান দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণও দেন। 26শে জানুয়ারি রাষ্ট্রপতি অর্থাৎ রাষ্ট্রের সাংবিধানিক প্রধান দিল্লির কর্তব্য পথে জাতীয় পতাকা উন্মোচন করেন। এরপর শুরু হয় প্রজাতন্ত্র দিবসের আনুষ্ঠানিক কুচকাওয়াজ। নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছিলেন অনন্ত মহারাজ। তার সেই পদক্ষেপকে ইতিবাচক হিসেবেই দেখছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু তাতেও থামল না বিতর্ক। ক্ষমা প্রার্থনার পরদিনই অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করল কোচবিহার জেলা পুলিশ। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে তার বক্তব্যের বিরুদ্ধে এক বাসিন্দার করা অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ। নেতাজির স্বাধীনতা সংগ্রামে ভূমিকা এবং আজাদ হিন্দ ফৌজ নিয়ে অনন্তের মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। পরিস্থিতির মধ্যে রাজ্য সরকার তার বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করে। এরপরই বৃহস্পতিবার রাতে সমাজ মাধ্যমে সংক্ষিপ্ত ভিডিও বার্তা প্রকাশ করে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন অনন্ত। তিনি বলেন, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত বক্তব্যের জন্য কেউ মানসিক আঘাত পেয়ে থাকলে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু সেই ক্ষমা প্রার্থনার পরও অভিযোগের ভিত্তিতে পুলিশি প্রক্রিয়া বন্ধ হয়নি। কোচবিহারের পুলিশ সুপার মনীষ যোশী জানিয়েছেন, গত 7 আগস্ট শহরের 10 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা অনন্ত মহারাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলেন। নেতাজি সংক্রান্ত তার মন্তব্যের বিরুদ্ধেই ওই অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। ফলে সম্মান প্রত্যাহারের পর এবার আইনি পদক্ষেপেও অস্বস্তি বাড়ল বিজেপি সাংসদের। নেতাজিকে নিয়ে অবমাননাকর মন্তব্যের ক্ষেত্রে আগেই কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অনন্তের প্রকাশ্য ক্ষমা প্রার্থনাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখার কথা বললেও আইনের নিজস্ব প্রক্রিয়া চলবে বলেই স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।